ভর দুপুর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তী হলেন বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি এবং অত্যন্ত জনপ্রিয় আধুনিক কবি। আধুনিক কবি কেন বলা হয় তার একটা কারণ হচ্ছে তিনি রবীন্দ্র পরবর্তী যুগের একটা স্বাধীনতার পরে লেখার ধরনগুলো একটু অন্যরকম হয়ে যায়। অন্তমিল অর্থাৎ কবিতার যেমন শেষে আমরা জানি যে একটার পর পরের লাইনের যে মিলটা, এবং শুধু অন্তমিল মানে কবিতার লাইনগুলোর যে সমান মানে একটি লাইন যত বড় দ্বিতীয় লাইনটি তত বড়, প্রথম লাইনের শেষে ধরো ছাতা আছে, পরের লাইনের শেষে মাথা হবে, মানে এই যে অন্তমিল, এই অন্তমিল থাকবে, লাইনগুলো সমান হবে এবং কবিতার মধ্যে তোমার একদম কবিতার শেষে অর্থাৎ লাইনের শেষে দাড়ি বা কমা থাকবে, লাইনের মাঝে থাকবে না। এই বিভিন্ন যে ধারণাগুলো ছিল কবিতা সম্পর্কে, ধীরে ধীরে সেই কবিতার সেই ধারাটা বদলে গিয়ে কি হয়, কবিতাগুলো খুব সহজভাবেই সাবলীল, আমরা যেরকম কথা বলি সেরকমভাবেই যেন কবিতা বলা হচ্ছে। ছন্দের একটা ছন্দ রয়েছে, কিন্তু আবার সেই ছন্দটা ঠিক প্রথাগত ছন্দ নয়। এই ধরনের বিভিন্ন ধারা আসতে থাকে, তো সেই ধারাগুলিকে মিলেই বলা হয় যে আধুনিক কবিতা। তো নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবি তো ছিলেনই। 1924 সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ফরিদপুর জেলা, বাংলাদেশ বলতে এখন পূর্ববঙ্গ বা তৎকালীন অবিভক্ত বঙ্গপ্রদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি কর্মজীবন মানে কবিতা লিখতেন শখে, কিন্তু তার কবিতা লেখা ছাড়াও অন্য কাজ ছিল। তিনি আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন বহুদিন, সাংবাদিকতা শুরু করেছিলেন সত্যযুগ বলে একটি পত্রিকার সাথে। এরপরে বাংলা কবিতার তার লেখা শুরু হয়, আনন্দবাজার সম্পাদনার দায়িত্ব তিনি পান। তিনি জনপ্রিয় বেশ কতকগুলি কাব্যগ্রন্থ লেখেন। কাব্যগ্রন্থ মানে যে বইয়ের মধ্যে অনেক কবিতা রয়েছে সেগুলিকে বলা হয় কাব্যগ্রন্থ। নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু, এইগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। উলঙ্গ রাজা নামে একটি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। সব থেকে জনপ্রিয় কাব্যগ্রন্থ হচ্ছে উলঙ্গ রাজা, তারপর কলকাতার যিশু, তারপর নীল নির্জন, বা মানে সব থেকে সর্বাধিক জনপ্রিয় সেটা হচ্ছে উলঙ্গ রাজা এবং কলকাতার যিশু। আচ্ছা, আমরা এবার কবিতাটা পড়ি। আচ্ছা, কবিতাটি হলো একটি প্রকৃতি চেতনা। ভর দুপুর মানে আমরা বলি না ভর দুপুরে মানে দুপুরের একদম মানে নির্জন দুপুরবেলা, যে একদম মধ্যেখানে বলতে গেলে ভরা দুপুর যাকে আমরা বলি, সেই ভর দুপুরে কথাটি আমরা বুঝতে পারছি যে এটি একটি গ্রাম্য শব্দ। ভর দুপুরে বাংলার প্রকৃতি বলতে মূলত গ্রাম বাংলাকেই বোঝানো যায় বা বোঝা হয়, কারণ গ্রাম বাংলায় যেন প্রকৃতি ধরা দেয়। সেটা সকালে একরকম তার রূপ, বিকেলে একরকম রূপ, রাত্রে একরকম রূপ, সন্ধেয় একরকম রূপ, আবার এই ভর দুপুরবেলাতেও কিন্তু তার একটা ভারী রূপ। ভর দুপুরবেলার রূপ কীরকম, আমরা যারা গ্রামে থাকি তারা জানি যে ভর দুপুরবেলা বাংলার গ্রাম যেরকম নিস্তব্ধ, একটা থমথমে পরিবেশ, একটা সকলে যেন বিশ্রাম নিচ্ছে, একটু খাওয়া দাওয়া করে দুপুরের ভাত ঘুম দিচ্ছে, কেউ কিছুক্ষণ পরে তারা অনেকেই কাজে বেরোবে, বাড়ির মহিলারা তারাও তাদের বৈকালিক কাজকর্মগুলো করবে, কিন্তু এই দুপুরবেলা মানে খাওয়া দাওয়ার পরে যেন বিশ্রাম নেওয়াটা গ্রামের একটা চরিত্র। এবং
সেই দুপুরবেলা ঝাঁঝা রোদে যেন সকলেই বিশ্রাম নিচ্ছে, সকলেই একটু ঝিমিয়ে নিচ্ছে, ঠিক ঘুমোচ্ছে না, একটু ঝিমোচ্ছে, একটু ঝিমিয়ে নিচ্ছে, একটু বিশ্রাম নিচ্ছে। এই সময় যেন গ্রামের পরিবেশটাও কীরকম একটু ভারী ভারী হয়। তো সেই পরিবেশের রূপ শুধু নীরেন্দ্রনাথ চক্রবর্তী এঁকেছেন তেমন না, তিনি ছাড়া আরও অনেক কবি সাহিত্যিক লিখেছেন। এই বাংলার প্রকৃতি বারবার বহু কবি সাহিত্যিককে আকর্ষণ করেছে, এবং তাদের সেই প্রকৃতি চেতনা থেকে তারা নিজেদের সৃষ্টি রচনা করেছেন। জীবনানন্দ দাশ তো তাদের মধ্যে অগ্রগণ্য। এছাড়াও আরও রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে তোমার সুনীল গঙ্গোপাধ্যায়, অনেক কবিরা লিখেছেন বাংলার বিভিন্ন সময়কে ধরে ধরে। আচ্ছা, আমরা আজকের এই কবিতাটি তাহলে শুরু করি। ওই যে অশ্বত্থ গাছটি, ও তো পথিক জনের ছাতা, তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা, চড়ছে দূরে গরু বাছুর, গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। কি বলে, ওই যে ওই ভর দুপুরবেলা গ্রাম বাংলার আরেকটি অতি পরিচিত দৃশ্য হচ্ছে অশ্বত্থ বট গাছ। গ্রামের দিকে বিশেষ করে এখন অনেক গাছ কাটার ফলে গ্রামের দিকেও কমে গেছে। আর কবি যখন গ্রাম বাংলাকে দেখতেন তখন গ্রাম বাংলায় পুকুর পাড়ে অশ্বত্থ বট গাছ, তারপরে তোমার মাঠের মধ্যে একটা অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছের নিচে অনেকে বিশ্রাম নেয় দুপুরবেলা। এটা একটা খুব অতি পরিচিত একটা দৃশ্য, প্রায় গ্রামেই অতি পরিচিত। এখনও গ্রাম বাংলায় অনেক গ্রামে এই পরিচিত দৃশ্য পাওয়া যায় যে দুপুরবেলা রাখাল ছেলেটি তার গরু ছাগল নিয়ে গ্রামের মাঠে চড়াচ্ছে, সে নিজে একটি অশ্বত্থ বা বট গাছের নিচে বিশ্রাম করছে তার গামছা পেতে, আর দূরে গরু বাছুরগুলো চলছে। তো এই অতি পরিচিত দৃশ্যটি কবি তার নিজের লেখার মাধুর্য দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। যেন তিনি গাছটি দেখতে দেখাচ্ছেন, ওই যে অশ্বত্থ গাছটি, মানে গ্রাম প্রকৃতিকে তিনি যেন ভাবছেন তার পাঠকরা এই কথাটি বললে পরেই গ্রাম বাংলার যে চিত্র সেটা তাদের মানস চক্ষে ফুটে উঠবে, তাদের কল্পনায় ফুটে উঠবে, তারা দেখতে পাবে চোখ বন্ধ করে যেন একটা অশ্বত্থ গাছ, যেন অতি পরিচিত অশ্বত্থ গাছটি যেন এই পাশেই রয়েছে। তিনি দেখাচ্ছেন ওই যে অশ্বত্থ গাছটি, ও তো পথিকজনের ছাতা, মানে ওটা তো শুধু গাছ নয়, ওটা পথিকজনের ছাতা। পথিকজন মানে এই যারা বেরিয়েছে কোনো কাজে, হ্যাঁ কাজ হয়ে গেছে, এখনও বাড়ি ফিরতে পারেনি, তো মাঝখানে এই ভর দুপুরবেলা কোথাও একটা খাওয়া দাওয়া করেছে বা খাওয়া দাওয়া করেনি, কিছু খাবার পুটুলিতে, অনেকেই গ্রামের দিকে হয় যে খাবার পুটুলি মানে নিয়ে আসছে, ওই মুড়ি হোক বা কিছু হোক গামছায় বেঁধে হয়তো নিয়ে কাজে বেরিয়েছে, দুপুরবেলা কোনো এই অশ্বত্থ বট গাছের পাশে বসে সেটাকে মানে একটু জিরিয়ে সেটা খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার সে তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবে। তো এই ভর দুপুরবেলা ঝাঁঝা রোদ মাথায় করে নিয়ে বাড়িতে না ফিরে একটু দুপুরবেলাটা শান্তির জায়গা হিসেবে ওই অশ্বত্থ বট গাছের নিচটাকে সে বেছে নিয়েছে। তাই বলছে যে ওটা তো কেবল গাছ নয়, ওই অশ্বত্থ গাছটা, ও তো পথিকজনের ছাতা, মানে নিরাশ্রয় পথিক মানুষ যাদের বিভিন্ন প্রয়োজনে আছে বাইরে, তাদের ছাতার মতন, তাদেরকে কিছুক্ষণ সে বিশ্রাম দেয়, তাই সে পথিকজনের ছাতা। তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা। পথিক মানুষ বা কেউ যে ওই অশ্বত্থ গাছের তলায় একটু বিশ্রাম নেবে, বিশ্রাম নেওয়ার জন্য তার গাছের তলাটা যেন ঘাসের গালচে পাতা, গালচে মানে হচ্ছে তোমার ওই যে কি বলবো কার্পেট, হ্যাঁ, তো আমরা যেটাকে ইংরেজিতে বলা হয় কার্পেট, মানে কিছু একটা বসার জন্য বেছানো আছে, আসনের মতন বা কম্বলের মতন বিছানো আছে গালছেটা, মানে সে সেখানে শুয়েও বিশ্রাম নিতে পারবে। পরিষ্কার সুন্দর সবুজ ঘাসের গালছে অশ্বত্থ গাছের নিচে কেউ আদর করে পেতে রেখেছে, মানে প্রকৃতি যেন আদর করে এরকমভাবে পেতে রেখেছে যে কেউ এসে বিশ্রাম নিতে পারে। চড়ছে দূরে গরু বাছুর,
মানে দূরে গরু বাছুর চলছে, গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। দূরে গরু বাছুর চড়ছে, রাখাল বালক সে গরু বাছুরকে দূরে মানে চড়াতে দিয়ে সে নিজেও সেই অশ্বত্থ গাছের নিচে ওই ঘাসের গালচে পাতার উপরে শুয়ে আছে। শুয়ে সে কি করছে, তার সে মেঘগুলোকে দেখছে যে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে রাখাল বালক, তার মধ্যে যে একটা প্রকৃতি চেতনা, সে মেঘকে দেখতে ভালোবাসছে। সে দেখছে যে মেঘটা কীরকমভাবে আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে, সুন্দর নীল মানে আকাশ, তার মধ্যে সাদা মেঘ খেলা করছে। এই যে একটা অপূর্ব দৃশ্য, তার মনটা যে ওই আকাশটাকে সে শুধু দেখছে না তো, তার যে কল্পনা শক্তি সেটাকে সে বৃদ্ধি করছে। অর্থাৎ একজন নিতান্ত গ্রামের অকিঞ্চিৎকর একটি রাখাল বালক, তার মধ্যেও যেন কবি দেখতে পাচ্ছেন এই প্রকৃতি চেতনা বর্তমান। মানে বাংলার প্রকৃতি এতটাই মধুর, এতটাই সুন্দর যে সেখানে সকলের মধ্যে যেন প্রকৃতি তার প্রকৃতি চেতনাকে মানে দিয়ে দিচ্ছেন এবং প্রত্যেকের মধ্যে সেই প্রকৃতি চেতনা বিদ্যমান। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। শুধুই কি আর মানুষ ঘুমায়, যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। কি বলছেন, খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। গ্রামের পাশ দিয়ে নদী যায়, অনেক গ্রামের পাশ দিয়েই নদী গেছে। তো এই নদীর ধারে কেউ নদীর খোল মানে নদীর ওই নিচে, নদীটা তো এরকম হয়, নদীর নিচে যেখানে মানে জিনিসপত্র মানে যে আবরণটা নদীর নিচের দিকটায়, নৌকোর যে নিচের দিকে ফাঁপা আবরণ, তো সেই ফাঁপা জায়গাটার মধ্যে ওই জায়গাটাকে বলছে খোলের মধ্যে বোঝায় মানে ভর্তি করা আছে শুকনো খড়ের আটি। অর্থাৎ সেই খড়ের আটির নৌকা নিয়ে হয়তো গ্রামের কোনো মানুষ সে অন্য জায়গায় যাবে, সে সকালবেলা সেই নৌকার মধ্যে খড়ের আটিটাকে বোঝাই করেছে নৌকো খোলের মধ্যে, তারপর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে। বিকেলবেলা সে হয়তো পাড়ি দেবে বা পরে পাড়ি দেবে। তো সে নৌকাটি বাঁধা আছে, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। বড় নৌকায় তার খোলের মধ্যে খড়ের আটি বোঝাই করে রাখা আছে, শুকনো খড়ের আটি, তারা ওখানে বোঝাই করে সে বাড়িতে গেছে। অর্থাৎ এই যে নিরাপত্তা, গ্রামের মধ্যে মানুষের এই প্রকৃতি চেতনা, এই যে নিরাপত্তা, এই খড়ের আটি রাখা আছে, কেউ সেই খড়ের আটি চুরিও করবে না, কেউ সেটা নিয়ে, কারণ গ্রামে ওগুলো আহামরি কিছু নয়, ওগুলো সকলের ঘরেই থাকে প্রায়। তাই এই যে বিশ্বস্ততা, এই যে বিশ্বাসের সাথে খড়ের আটি নৌকা ওখানে রেখে সে তার বাড়িতে যাচ্ছে, এই যে সততা, যেখানে প্রকৃতি চেতনা, যেখানে একজন রাখালের মধ্যে এই প্রকৃতি চেতনা থাকবে, সে মেঘ দেখবে, সে আকাশ দেখবে, যেখানে প্রকৃতি মানুষকে মানে ভরিয়ে দিয়েছে, সেই জায়গায় মানুষের এই সততা, এই সত্য বিদ্যমান। তো এই খোলের মধ্যে খড়ের আটি বড় নৌকায় কেউ ওখানে নদীর ঘাটে বেঁধে দিয়ে চলে গেছে, মানে যার নৌকা সে বিশ্রাম নিচ্ছে। কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। গ্রাম বাংলার দুপুরবেলা, ভর দুপুরবেলা কি হয়, কেউ কোথাও থাকে না, শুনশান রাস্তাঘাটে সেরকম লোকজন থাকে না, সবাই বাড়িতে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে। যারা বাড়িতে নেই, বাড়ি নেই না, বাড়িতে নেই, কাজে বেরিয়েছে, তারা অন্য কোথাও একটু জিরিয়ে নিচ্ছে, ওই অশ্বত্থ বট গাছের তলায় হোক, নদীর ধারে হোক, জিরিয়ে নিচ্ছে। তখন এই রুক্ষতা, ভর দুপুরবেলা মানে রুক্ষ প্রকৃতিতে কি হয়, বাতাস উঠছে মাঝে মধ্যে। তো বাতাসে কি উঠছে, মিহি ধুলো,
মিহি সাদা ধুলো বাতাসে উঠছে, মানে গোটা রাস্তা ফাঁকা, যেন রাস্তাতে অনেক সময় নিজের মনে কল্পনা করলেই বোঝা যাবে যে রাস্তা, গ্রাম বাংলার ফাঁকা রাস্তা, সেখানে হালকা ধুলো উঠছে, থেকে থেকে বাতাস বইছে, বাতাসের মধ্যে ঝোড়ো হাওয়া বইছে, সেই ঝোড়ো হাওয়ার মধ্যে মিহি ধুলো। এখন যে এই চৈত্র মাসের সময়, এখন যে এই সময়টায় এই প্রকৃতিকে আমরা অনেকটা বুঝতে পারবো। এই কবিতাটা, এই প্রকৃতিটা এখন আমাদের কাছেই আমরা দেখতে পাই। ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো, ভর দুপুর বেলায় যে যার ঘরে লোকজন ঘুমোচ্ছে। শুধুই কি আর মানুষ ঘুমোয়? যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। কবি বলছেন এখানে কি শুধুই মানুষ ঘুমোচ্ছে? না, মানুষ ঘুমোচ্ছে না। কবি জানেন যে এখানে যে জানে, অর্থাৎ যে বিশ্বাস করে, যে এটাকে মানে, সেই এটা বুঝতে পারবে যে এখানে কেবল মানুষ ঘুমোচ্ছে না, এখানে যেন বিশ্বভুবন অর্থাৎ প্রকৃতি, এখানে প্রকৃতিও যেন, বিশ্বভুবন যেন এই সময়টা একটু ঘুমিয়ে নিচ্ছে, একটু বিশ্রাম নিচ্ছে, একটু কি বলবো, ঘুমোচ্ছে এইখানে। আচ্ছা, এতটুকু এটা হলো। অশ্বত্থ গাছকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? বাংলাদেশের ফরিদপুর জেলা। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উলঙ্গ রাজা, কলকাতা যিশু, নীল নির্জন, অন্ধকার বারান্দা, যে কোনো একটা। অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? কেন বলা হয়েছে? ভর দুপুরবেলা গ্রাম বাংলায় কোনো পথিকজন অশ্বত্থ গাছের নিচে মানে কিছুক্ষণ বিশ্রাম নেয়, সেই জন্য সেই বিশ্রামের জায়গা, অশ্বত্থ গাছ যেহেতু পথিকজনকে ছাতার মতন তাদের রোদটাকে আটকায়, সেই জন্যই তো তাদেরকে পথিকজনের ছাতা বলা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এতটুকুই আশা করি বোঝাতে পারলাম। টাটা।